আসসালামু আলাইকুম, তাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পেট্রোল পাম্পে তেলের জন্য হাহাকার দেখে শেখ হাসিনার কথা মনে হয়, তবে এটাই শেষ নয়। আপনাদের বারবার শেখ হাসিনার কথা মনে হবে। একটা জিনিস চিন্তা করে দেখুন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে 10 বছর রাষ্ট্র চালিয়েছেন, তখন কিন্তু ওই 10 বছরে তাদের বড় সৌভাগ্য ছিল যে বাংলাদেশে তেমন কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা বড় কোনো সমস্যা কিন্তু তৈরি হয়নি। ফলে বিএনপি সরকারগুলোকে একের পর এক রুটিন কাজ ছাড়া বড় কোনো সমস্যা সমাধান করতে হয় নাই, সমস্যা মোকাবেলা করতে হয় নাই। বিএনপি সরকার বড় বড় সমস্যা কিভাবে মোকাবেলা করবে বা করতে কতটা দক্ষতা দেখাবে, সেটা কিন্তু আমাদের একটা দেখার বিষয় রয়ে গেছে। আমরা কিন্তু শেখ হাসিনার সময়ে অনেক ধরনের দুর্যোগ, দুর্বিপাক, মনুষ্য সৃষ্টি, প্রকৃতির সৃষ্টি আমরা দেখেছি। 1998 সালের বন্যা তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবার 2019, 20, 21 এই সময়গুলোতে যখন সারা দুনিয়াতে কোভিড মহামারী, তখন কিন্তু ক্ষমতায় শেখ হাসিনা। এমনকি রানা প্লাজা যখন ভেঙে পড়লো, তখনও কিন্তু ক্ষমতায় শেখ হাসিনা। এর বিপরীতে আমরা বেগম খালেদা জিয়ার সময় একটা দুর্যোগ দেখেছিলাম, সেটার জন্য অবশ্য বেগম খালেদা জিয়াকে দায় দেওয়ার সুযোগ নাই। সেটা ছিল 1991 সালে বাংলাদেশের উপকূল অঞ্চলে সেই ঘূর্ণিঝড়, যেখানে প্রায় 2 লাখ মানুষ মারা গিয়েছিল। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, সেইখানে শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী থাকতেন, তাহলে কিন্তু ওই দুর্যোগটাও হয়তো আরো ভালোভাবে মোকাবেলা করা সম্ভব হতো। যা হোক, যেটা হয়নি, বা এর জন্য বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে আমি কোনোভাবে দোষারোপ করছি না, কিন্তু যেটা আমাদের লক্ষ্য করতে হবে, এই দুইজন, না বেগম খালেদা জিয়া না তারেক রহমান, কোনো বড় দুর্যোগ মোকাবেলায় কিংবা বড় কোনো কিছুতে তারা পরীক্ষা দিয়ে কিন্তু পাশ করেননি। আর আরেকটা জিনিস চিন্তা করেন, পদ্মা সেতু বানানো, পদ্মা সেতুতে তো জঙ্গিরা এটাকে তাদের মতো দুর্নীতির কথা বলে, অথচ পদ্মা সেতু ছিল সারা বিশ্বের ইতিহাসে উন্নত দেশ কি অনুন্নত দেশ এমন একটা মেগা প্রজেক্ট। আমাদের জন্য তো এটা অনেক বড় মেগা প্রজেক্ট, একেবারে সর্বোচ্চ দুর্নীতিমুক্ত একটা প্রজেক্ট ছিল। সেখানে যারা পদ্মা সেতু বাস্তবায়ন করেছে, যারা বিভিন্ন পর্যায়ে কাজ করেছে, আপনারা সেই সব মানুষদের খোঁজ নেন, দেখবেন যে এটার চেয়ে দুর্নীতি মুক্ত কিন্তু কোনো বড় প্রজেক্ট আর হতে পারে না। কিন্তু দেখেন, এই শেখ হাসিনা কিন্তু পদ্মা সেতু তৈরি করে গেছেন। আর এটা আমি আগেও বলেছি যে এই ধরনের বৃহৎ কর্মকাণ্ডের জন্য বাংলাদেশে আপনি যদি চোখ বন্ধ করে দেখেন, তারেক রহমান, খালেদা জিয়া, এরশাদ, এদেরকে যদি চিন্তা করেন যারা বাংলাদেশ চালিয়েছে, বা এমনকি রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপনি কিন্তু কাউকে খুঁজে পাবেন না সাহসে এবং প্রেরণায় শেখ হাসিনার সমান কেউ। হ্যাঁ, তারেক রহমান তো মানে আগেই সারেন্ডার করে বসে আছেন যে উনি মেগা প্রজেক্ট করবেন না। ওই জন্য দুর্নীতির কথাটা বলেছিলাম, উনি বলবেন যে এগুলোতে দুর্নীতি হয়। তারেক রহমান সাহেব এগুলো বলে বেশি দিন কি বাংলাদেশ শাসন করতে পারবেন? কারণ হলো, তার শাসনকালে বা তার মায়ের শাসনকালে বাংলাদেশ কিন্তু পরপর 5 বার দুর্নীতিতে সেরা হয়েছিল। এটা কিন্তু শেখ হাসিনার সময় হয় নাই। কিন্তু উনি আগেই সারেন্ডার করে বসেছেন যে উনি কোনো দুর্নীতি, মেগা প্রজেক্ট এগুলা করবেন না, অর্থাৎ বাংলাদেশের উন্নতির জন্য যা যা দরকার সেগুলা কিন্তু তারেক রহমান করবেন না। তারেক রহমান আর এই ইউনূসের সৌভাগ্য হলো শেখ হাসিনা একটা বলিষ্ঠ অর্থনীতি তৈরি করাতে তারা কিন্তু অনেক টাকা পয়সা হাতে পেয়েছেন। সেগুলো তো ইউনূস তো সব মেরে দিয়েছে, ইউনূসের গুন্ডা পান্ডা এরা। তারেক রহমানও এখন পর্যন্ত কিন্তু সেই সুবিধাটা ভোগ করছেন, এবং এটা কয়েক বছর চলে যেতে পারে। শেখ হাসিনা তৈরি করে দেয়া একটা বলিষ্ঠ অর্থনীতি, কিন্তু এটা কিন্তু চিরকাল থাকবে না। আমরা এই জিনিসগুলা যত সহজভাবে বলছি, আমরা যদি শেখ হাসিনার কথা চিন্তা করি,
এবং তার সাথে যারা যারা বাংলাদেশ শাসন করবে বা করছে তাদের কথা চিন্তা করি, এবং শেখ হাসিনার গুরুত্বটা যদি আমরা বোঝার চেষ্টা করি, সেই জায়গায় কিন্তু আমাদের অনেক অনেক কষ্টের কারণ আছে। যেই মানুষ না হলে বাংলাদেশ আজকের পর্যায়ে আসতো না, সেই মানুষকে বাংলাদেশের মানুষ যেভাবে অপমান করেছে, এবং উনিও শুধু কিছু জঙ্গি মারা যাচ্ছে এই জন্য ক্ষমতাটা ছেড়ে দিয়েছেন। অদ্ভুত লাগে যে শেখ হাসিনার বদান্যতা, শেখ হাসিনার মহানুভবতা, এই যে জঙ্গি নিধন হয়ে যাচ্ছে সেখানেও যে মহানুভবতা শেখ হাসিনা দেখিয়েছেন, এটা কিন্তু বাংলাদেশের মানুষকে একদিন সত্যি কাঁদাবে। আমরা যারা শেখ হাসিনাকে ভালোবাসি, আমাদের কিন্তু এখনই কিন্তু যথেষ্ট আবেগ তৈরি হয় যখন দেখি শেখ হাসিনা ব্যাখ্যা করছেন যে বাংলাদেশে পেট্রোল আর অকটেন কিন্তু আমদানি করতে হয় না। এই ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশে যেসব প্রাকৃতিক গ্যাস উৎপাদন হয় সেখানে বাই প্রোডাক্ট হিসাবে এগুলা কিন্তু উৎপাদন হয়। তো বাংলাদেশে তো এখনই পেট্রোল অকটেনের এরকম টান পড়ার কথা না। তার মানে হলো যে ম্যানেজমেন্ট কিন্তু বিএনপি সরকারের ভালো নয়। ভালো তো নয়, তাদের বড় কোনো ম্যানেজমেন্টের কোনো উদাহরণ তো তাদের নাই। কিন্তু যে জিনিসটা হচ্ছে এই ফাঁকে বাংলাদেশটা তো দরিদ্র হয়ে যাচ্ছে। তারেক রহমান কয়েক বছর রাষ্ট্র শাসন করবেন, ইউনূস ধ্বংস করে দিয়ে গেল। বাংলাদেশের মানুষ যদি এই গত 2-3 বছর যদি শেখ হাসিনার শাসন থাকতো, এই শাসনটা যদি অব্যাহত থাকতো, চিন্তা করে দেখুন তো আজকে বাংলাদেশের অর্থনীতি 7% প্রবৃদ্ধি নিয়ে আজকে 2026 সালের এই মার্চ মাসে বাংলাদেশের অর্থনীতিটা কোথায় চলে আসতো। আর এই 2 বছর শেখ হাসিনা না থাকাতে বাংলাদেশের অর্থনীতি কোথায় তলিয়ে গেল। বাংলাদেশে কত দারিদ্র বাড়লো, কত মানুষ চাকরিহীন হলো, কত আপনার প্রোডাকশন কমলো, কত রপ্তানি কমলো, শিল্প কলকারখানার অবস্থা কি। দরিদ্র মানুষের জন্য শেখ হাসিনা যেসব সামাজিক সুবিধাদি দিয়েছিলেন, বিভিন্ন ভাতা, সেগুলোর অবস্থা কি। সেগুলোকে নতুন বোতলে করে সাজিয়ে তারেক রহমান কতদিন বাংলাদেশের মানুষকে শান্ত রাখতে পারবেন। হ্যাঁ, উনি জামা কাপড় স্বাভাবিক করছেন, উনি বিভিন্ন ধরনের চমক দেখাচ্ছেন, এগুলোকে আমি ভালো বলি, খারাপ বলি না। তারেক রহমান যদি এই ধরনের চমক দেখান বা এগুলো যদি প্রতীকী অর্থে হয়, এগুলো খারাপ নয়। কিন্তু এই উদাহরণগুলো কিন্তু জিয়াউর রহমান করেছে, পাকিস্তানি ইমরান খান করেছে, পারভেজ মোশাররফ করেছে। মোটামুটি একটা পাকিস্তানের শাসকরা এসেই এগুলা করে। ইমরান খান প্রধানমন্ত্রী হয়ে বিমানের পেছনে গিয়ে বসে থাকতো যে না টাকা বাঁচাচ্ছে, তাতে কি পাকিস্তান ধনী হয়েছে? তারেক রহমানও হয়তো এরকম করবেন, উনি একটা কিছু করবেন। তারেক রহমানকে আমি অপমান করব না, কিন্তু ইউনূস তো পুরা ধোকা দিয়ে গেল। 7 জনের কথা বলে সে কি না করলো, যে 7 জন নিয়ে সে ইয়েতে যাবে, সে জাতিসংঘে যাবে। আমাদের যে জাতীয়ভাবে আমরা যে একটা বোকা জাতি, আমরা যে একটা অকৃতজ্ঞ জাতি, সেটা কিন্তু আমাদের বারবার চোখের সামনে ভেসে আসবে যতদিন বাংলাদেশ আবার তার রাস্তা ফিরে না পাবে। সেই রাস্তা ফিরে পাওয়ার কিন্তু একটাই উপায়, হাতে পায়ে ধরে শেখ হাসিনাকে এনে আবার বাংলাদেশের ক্ষমতা ছেড়ে দেয়া। হ্যাঁ, এই অবশ্যই স্বাধীনতা বিরোধী মৌলবাদ জঙ্গি ওরা কষ্টে থাকবে, কিন্তু আমরা তো চাই যে ওরা বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে যাক। ধ্বংস বলতে আমি সবসময় যেটা বলি সেটাই বলছি, যে ওদের অর্থনৈতিক এবং রাজনৈতিক এবং সামাজিক এই ধরনের, বিশেষ করে অর্থনৈতিক এবং রাজনৈতিক শক্তি, সেটা শূন্য হয়ে যাবে। কারণ বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা অনেক কিন্তু তারা চেষ্টা করেছেন এই স্বাধীনতা বিরোধীদের, জঙ্গি মৌলবাদী শ্রেণীকে সমাজের মধ্যে আত্মীকরণ করতে। তাদের নানান সুযোগ সুবিধা দিয়েছেন, তাদের 2-4 জনকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি দিয়েছেন, কিন্তু সমাজে তাদের কিন্তু অর্থনৈতিক যে সক্ষমতা, সেটা কিন্তু শেখ হাসিনা কিন্তু অক্ষুণ্ণ রেখেছেন। এমনকি শেখ হাসিনার সময়ে সরকারি চাকরি বাকরি সবকিছুতে এই জামাত মৌলবাদীরা কিন্তু প্রাধান্য পেয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান চালানোতে তারা প্রাধান্য পেয়েছে। ভবিষ্যতে কিন্তু এই সুযোগ আর থাকবে না। এবং
এদেরকে ফোরফ্রন্টে রেখে আমরা কিন্তু বাংলাদেশকে কখনোই কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো না। বর্তমানে তারেক রহমান সাহেব যদি আওয়ামী লীগের সাথে সহাবস্থান করতে রাজি হন, উনি ওনার রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করবেন। আর যদি উনি রাজি না হন, উনি যদি ওনার মতো করে এই মিলিটারির জোরে কিংবা জঙ্গিদের জোরে উনি যদি একা চলেন, ভবিষ্যতে উনি কিন্তু বাংলাদেশে ওনার অবস্থা যে কি করুণ হবে সেটা চিন্তা করলে আসলে কষ্ট হয়। কারণ হলো যে আমাদের তো যারা সমাজে এই বিএনপিকে সমর্থন করে, তাদের রাজনীতি করে, তারা তো আমাদেরই আপনজন। হ্যাঁ, জঙ্গিরাও হয়তো আমাদের ঘরের সন্তান, কিন্তু জঙ্গিদেরকে তো আমাদেরকে করতে হবে, মানে তাদের চিকিৎসা করাতে হবে। যে ধরনের চিকিৎসা লাগে সেই চিকিৎসা হলো যে বাংলাদেশে বর্তমানে এই যে ধর্মটা যেভাবে কাজী ইব্রাহিমরা একচেটিয়া ভাবে মানে ধর্ম দিচ্ছে বাংলাদেশকে, এই কাজী ইব্রাহিমদের থেকে ধর্মটা তুলে নিতে হবে, নিয়ে সত্যিকারের আওয়ামী লীগ যেই ধরনের আলেম ওলামা পছন্দ করে তাদেরকে সেটা দায়িত্ব দিতে হবে। তবে বাংলাদেশে সেই ধরনের কোনো আলেম ওলামা আছে, এটা দু একজন যে নাই তা না, নাম বললে আবার ওদের উপর জঙ্গিরা ঝাঁপিয়ে পড়ে কিনা, সেজন্য কোনো নাম বলবো না। কিন্তু আমাদেরকে প্রয়োজনে সৌদি আরব থেকে হলেও আমাদের ইমাম আলেম ওলামা এগুলা নিয়ে আসতে হবে। কিন্তু বাংলাদেশের যে মৌলবাদী শ্রেণী, এটাকে কিন্তু আমাদের রাখা যাবে না। এদেরকে পুরোপুরি প্রতিস্থাপিত করতে হবে, এদেরকে প্রতিস্থাপিত করতে হবে। শেখ হাসিনাকে প্রতিস্থাপিত করতে হবে। শেখ হাসিনাকে শুধু বাংলাদেশ শাসন করলেই চলবে না, শেখ হাসিনা উত্তরাধিকারকে রাষ্ট্রটা শাসন করানো শেখাতে হবে। সেটা এমনকি বিএনপির নেতাদেরকেও শেখাতে হবে। কারণ হলো বিএনপি তো আমরা যদি দ্বিদলীয় ব্যবস্থার অধীনে থাকি, তাহলে তো বিএনপি ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কিন্তু রাষ্ট্রটা চালানো শিখতে হবে শেখ হাসিনার কাছে। এবং শেখ হাসিনার মতো বড় হৃদয়, সাহস, এই কয়েকটা জিনিস বাংলাদেশের ভবিষ্যৎ নেতাদের কিন্তু আয়ত্ত করতে হবে। তারেক রহমান কিন্তু সেটা করতে পারলেন না। তিনি এখনো ওই যে শার্ট পরা বা যে এগুলো করছেন, কিন্তু উনিও যদি কিছু আয়ত্ত করতেন। গত 1 মাস তারেক রহমান ক্ষমতায় আছেন, ওনার কোনো কিছুতে কিন্তু মনে হয় নাই যে, বা ওনার মন্ত্রীদের এই শেখ হাসিনার কাছ থেকে তারা কিছু শিখেছে। অবশ্য শেখ হাসিনাকে তারা যেভাবে শত্রু মনে করে সেখানে তো শিখবে না, কিন্তু তাতে কিন্তু বাংলাদেশের ক্ষতি এবং বিএনপিরও ক্ষতি একটা রাজনৈতিক শক্তি হিসাবে। তো বিএনপির জন্য জানা, তা আওয়ামী লীগের জন্য এই কথাগুলো বেশি বলছে যে আওয়ামী লীগের নেতারা আপনারা শেখ হাসিনার কাছ থেকে শিখেন। এই শেখ হাসিনা কিন্তু 1000 বছরে একজন জন্মগ্রহণ করে। বঙ্গবন্ধু যেমন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, শেখ হাসিনা কিন্তু সর্বকালের শ্রেষ্ঠ শাসক এই বাংলাদেশে এখন পর্যন্ত। আমি তো কোনো বিকল্প দেখি না। এবং শেখ হাসিনার কাছ থেকে যদি আমরা বাংলাদেশ চালানো না শিখি, এই বাংলাদেশের যে স্বপ্ন মানুষের যে এটা একটা ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত একটা আধুনিক বাংলাদেশ হবে, সেটা কিন্তু করার আর কিন্তু কোনো স্কোপ আমাদের নাই। আমাদের সামনে কোনো রোল মডেল নাই শেখ হাসিনা ছাড়া। শেখ হাসিনাকে আপনি চাইলেও ভুলে যেতে পারবেন না। শেখ হাসিনাকে মেরে ফেলতে চাইবে জঙ্গিরা, কিন্তু আমাদের কিন্তু শেখ হাসিনাকে বাঁচাতে হবে। এবং শেখ হাসিনার উদাহরণ নিয়ে এই বাংলাদেশকে যদি সঠিক পথে আনা না যায়, বাংলাদেশের কপালে সত্যি খুব দুঃখ আছে। এর মধ্যে তো অনেক কিছু বন্ধ হয়ে গেছে এবং ভবিষ্যতে আরো বন্ধ হতে থাকবে। 2024-এ বাংলাদেশের মানুষ যেই ভুল করেছে তার খেসারত তাকে দিয়েই যেতে হবে। এবং সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার একটাই মাত্র উপায়, সেটা হলো শেখ হাসিনাকে প্রতিদিন স্মরণ করা, শেখ হাসিনার কাছে ক্ষমা চাওয়া, শেখ হাসিনাকে এনে আবার এই রাষ্ট্র যেখানে মানুষ অবুঝ, মানুষ নিজের ভালো বোঝে না, যেখানে জঙ্গি স্বাধীনতা বিরোধী মৌলবাদী শ্রেণী যা বলে তাই মানুষ বিশ্বাস করে এবং মানুষের মধ্যে কোনো যুক্তি নেই, সেই রকমের একটা রাষ্ট্র চালানো শেখ হাসিনা ছাড়া এখন পর্যন্ত কাউকে কিন্তু আমরা দেখছি না। ফলে যারা বাংলাদেশ চালাচ্ছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশ চালাবেন, সবাই কিন্তু শেখ হাসিনাকে
ফলো করুন, শেখ হাসিনাকে পাঠ করুন। নতুন প্রতিদিন শেখ হাসিনাকে আপনাদের পাঠ করতে হবে। প্রতিদিন যখনই কোনো দৈব দুর্বিপাক আসবে, কোনো ধরনের মহামারী আসবে, কোনো ধরনের অর্থনৈতিক সমস্যা আসবে, আপনাকে কিন্তু শেখ হাসিনাকে পাঠ করতে হবে। দুটো জিনিস পাঠ করতে হবে, যে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু এই যাবৎকালের ইউনূস, কিভাবে ইউনূসকে পাঠ করবেন, কিভাবে ভালো হতে হয়, শেখ হাসিনাকেও পাঠ করবেন কিভাবে ভালো হতে হয়। অর্থাৎ ইউনূসকে পাঠ করে কিভাবে ইউনূসের মতো না হতে হয়, শেখ হাসিনাকে পাঠ করবেন কিভাবে শেখ হাসিনার মতো হতে হয়। লম্প ঝম্প করার পর শেষ পর্যন্ত ট্রাম্পবাবু মোদি শরণং গচ্ছামি। কাল রাতে মোদিকে টেলিফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী নিয়ে যে জটিলতা বেঁধেছে তাতে মোদির হস্তক্ষেপ চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আপনার সঙ্গে তো সম্পর্ক ভালো, আপনি একটু বুঝিয়ে দেখুন। এর আগে তো ডোনাল্ড ট্রাম্প অনেক হুঙ্কার টুঙ্কার মারলেন যে আমি ন্যাশনাল গ্রিড উড়িয়ে দেবো। আবার ডিগবাজি খেলেন। ডিগবাজি খেয়ে বললেন যে আমি 5 দিন সময় দিলাম, এই 5 দিনের মধ্যে যা করার তোমরা করো, যদি শান্ত হয়ে যাও শান্ত হও, নাহলে পরে আমরা ধ্বংস করে দেবো। এখন ডোনাল্ড ট্রাম্প দেখছেন যে এখন এখান থেকে বেরোতে গেলে নরেন্দ্র মোদীর সাহায্য ছাড়া বেরোনো যাবে না, কোনোভাবেই বেরোনো যাবে না। কারণ নরেন্দ্র মোদীর সঙ্গে ইরানের সম্পর্ক ভালো, নরেন্দ্র মোদীর সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো। আর রাশিয়া পরিষ্কার বলে দিয়েছে যে আমি ইরানকে হেল্প করব। আপনি যদি ইউক্রেনকে হেল্প করতে পারেন, আমি তাহলে ইরানকে হেল্প করব কেন? এই ফোন কলটা আসার পরেতে হঠাৎ একটা নিউজ এলো, সেটা রাশিয়া একটা নিউজ চ্যানেল, নিউজ পোর্টাল, তারা একটা নিউজ করলো যে মোদি, আমাদের কাগজে এখনো বেরোয়নি, যে মোদি ট্রাম্পের সঙ্গে এই মোদি পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো আসছেন। এখনই মস্কো আসছেন তিনি কি করতে? এক হচ্ছে তেল নিয়ে একটা সমস্যা আমাদের আছে, আমরা একটা ভুল করেছিলাম, আমরা জানতে পেরেছিলাম, বুঝতে পেরেছিলাম যে কূটনৈতিক মহল থেকে একটা গড়বড় একটা হবে ইরান, ইসরায়েল এবং আমেরিকা নিয়ে, কিন্তু আমরা সতর্ক হইনি। আমরা ওই শীতকালের সময় আমরা 10 মিলিয়ন ব্যারেল করে কিন্তু আমরা কম নিয়েছি। কারণ মোদিজি এই হিসাবে একটা গন্ডগোল করেছিলেন যে হরমুজ এটা প্রণালীটা বন্ধ করে দেবে, এই আশঙ্কাটা মোদিজি করতে পারেনি। এটাকে যে এরা ইরান ব্যবসায়িক হিসেবে ধরে নেবে, সেটা মানে মোদিজি কল্পনা করতে পারেনি। এখন তারপরে কি হয়েছে, মোদিজি এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার পরপরই তারপর ফোন করেন পুতিনকে। পুতিন সঙ্গে সঙ্গে বলেন, ঠিক আছে আপনি চলে আসুন, আমরা বসে এখানে কথা বলবো। তাই সেই খবরটাও বেরিয়েছে যে পুতিন ডেকেছেন, পুতিনের সঙ্গে গিয়ে কথা বলবেন। এখন শুধু তো তেল নয়, এখন আমরা যে তেলটা এখন পাচ্ছিলাম সেই তেলটাতে আমাদের বাড়াতে হবে, আবার 10 মিলিয়ন ব্যারেল করে বাড়াতে হবে। তাছাড়া আমাদের আরো তেল চাই। যদিও আমাদের 2টো জাহাজ আগে এসেছিল, পরে 2টো জাহাজ আরো এসছে, এখনো 20টা জাহাজ কিন্তু ওইদিকে পড়ে রয়েছে, পারস্য উপসাগরে পড়ে রয়েছে, তারা কিন্তু হরমুজ প্রণালী বেরোতে পারেনি। এখন এই যে জটিলতা বেঁধেছে, এই জটিলতা কাটবে কি করে? ট্রাম্প বুঝে গিয়েছেন তার পক্ষে এটা করা সম্ভব নয়। তিনি ঘরে বাইরে নানান ধরনের চাপে আছেন। তিনি এখন উল্টোপাল্টা বকেন। আগে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন কিন্তু ঘুম থেকে উঠে তিনি ডিসিশন নিয়ে নিয়েছেন যে আমি 3 দিনে ভেনেজুয়েলার মতো প্রেসিডেন্টকে যেমন তুলে নিয়েছিলাম, ট্রাম্পকে একে আমি ইরানের খামেনিকে আমি ওরকম তুলে নিয়ে আসবো, আর না হলে পরে বোমা মেরে উড়িয়ে দেবো। B-52 দিয়ে B-2 দিয়ে তিনি বোমা মেরে
একদম খামেনির পরিবার শুদ্ধ সবাইকে সম্ভবত শেষ করে দেন, আমরা যা খবর পেয়েছি। বেঁচে আছেন কি অন্যত্র চলে গিয়েছেন সে খবর আমরা জানি না, এখন অন্তত প্রকাশ্যে আসেনি। তবে মনে হয় খামেনি নেই। এখন তারপরেও যে ইরানকে জব্দ করা যাবে না, আমি বলেছিলাম ইরানের স্ট্র্যাটেজিক ডেপথ এত বেশি, আপনি ইরানে হাত দিয়ে হাত পোড়ালেন। ইরান আপনি জীবনে জয় করতে পারবেন না, কারণ ইরান অনেক বড় দেশ, অনেক প্রাচীন দেশ, প্রাচীন সভ্যতা। কোনো প্রাচীন সভ্যতাকে ঝপ করে এরকম জয় করা সম্ভব নয়। এখন যখন দেখছেন যে এত বোমা মেরেও কিছু হলো না, আমি ধ্বংস করতে পারলাম না, আমার অবজেক্টিভই আমি পৌঁছাতে পারলাম না। আমি কি বলেছিলাম, আমি নিউক আমি তৈরি করতে দেব না, আমি মিসাইল আমি তৈরি করতে দেব না, আমি কোনো রকম এনরিচমেন্ট 90% এনরিচমেন্ট করতে দেবো না, তুমি 15% এনরিচমেন্ট করো, যেটা তোমার জ্বালানির কাজে রাখবে সেটা করো। ইরান বলেছিল ঠিক আছে আমি করব না। তা সত্ত্বেও ইসরায়েলের চাপে আমেরিকা এই যুদ্ধে নেমে পড়ে। এখন যেভাবে অর্থ নষ্ট হচ্ছে এবং ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, আপনারা হয়তো অনেকেই শুনেছেন ইতিমধ্যে ট্রাম্পের দেশে আমেরিকায় গ্যালন পিছু $3 ওপরে বেড়ে গেছে। সেটা আবার সমস্ত ট্রান্সপোর্ট ক্ষেত্রে প্রযোজ্য হয়ে গেল। তার আগে ট্যারিফ বসিয়েছেন, সেই ট্যারিফে ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকানবাসী। এইবারেতে তেল যখন এই অবস্থা হয়ে পৌঁছেছে, এখন $1 করে যখন বেড়ে গেছে লিটারে, মানে গ্যালন $3 বেড়েছে, তখন দেশবাসী খেপে গেছে। এখন এখন আমাদের ট্রাম্পবাবু বলছেন যে আমি নিজের মতো করে করিনি, আমার এরা বুদ্ধি দিয়েছিল, আমি তাই করেছিলাম। মানে এখন ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইছেন। অথচ আমি আপনাদের বলেছিলাম, পেন্টাগনের আমি কাগজও দেখিয়েছিলাম, পেন্টাগন পরিষ্কার বলেছিল যে এই যুদ্ধে যাওয়া ঠিক হবে না। CIA বলেছিল এই যুদ্ধে যাওয়া ঠিক হবে না। উনি কারোর কথা শোনেননি, উনি মনে করছিলেন মাদুরের মতো আমি একেও ধ্বংস করে দেবো, আমি ওইখানে তেলের ঘাঁটি আমি দখল করব। তেল নিয়ে যত সমস্যা, পৃথিবীতে যেখানে তেল আছে সেখানে আমেরিকা গিয়ে দাদাগিরি করে। এখন ট্রাম্প বুঝতে পারছেন যে যতটা উনি সহজ ভেবেছিলেন এখন অতটা সহজ নয়, ফলে এখন ওনাকে বিকল্প পথ ধরতে হচ্ছে। বিকল্প পথটা কি? এখন একমাত্র নরেন্দ্র মোদী ভরসা। নরেন্দ্র মোদীর সঙ্গে যখন ইরানের সম্পর্ক ভালো, রাশিয়ার সম্পর্ক ভালো, এই তারপর নরেন্দ্র মোদী ট্রাম্পের ফোন পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুতিনকে ফোন করেন। পুতিন বলেন ঠিক আছে আপনি চলে আসুন, আমরা এখানে বসে কথা বলে নেব। অর্থাৎ যুদ্ধটা শেষ করা অথবা আপনার হরমুজ প্রণালী খোলা নিয়ে একটা আলোচনার রাস্তা হয়তো খুলতে পারে। আমি বলেছিলাম একটা কথা বহুদিন আগে, যে এই যুদ্ধ থামাতে পারে একমাত্র ভারত এবং একমাত্র মোদী, এছাড়া আর কেউ পারবে না। কারণ মোদীর সঙ্গে সবার সম্পর্ক ভালো। এখন এই যে তেল, এখন আমাদের দেশে কিন্তু তেল কিন্তু অত্যন্ত মানে কি বলবো, টান রয়েছে, তেলের টান রয়েছে। গ্যাসের টান তো প্রবল। গ্যাসের মানে অটো যেগুলো চলে গ্যাসে এবং যে গাড়িগুলো গ্যাসে চলে, সেগুলো লম্বা লাইন দেখা যাচ্ছে আপনার পেট্রোল পাম্পের সামনে। তেলের এখনো কোনো সমস্যা দেখা দেয়নি, কিন্তু আভ্যন্তরীণ যা আমাদের ঘাটতি, সেই ঘাটতি পূরণ করতে গেলে আমাদের এখানে এখন তেলের ভান্ডার চাই। তেল না হলে আমরা এখন দিতে পারবো না, তেল কাউকে হয়তো দিতে পারবো না। বাংলাদেশ তেল চেয়েছে, বাংলাদেশের অনেক কাগজে লেখালেখি হচ্ছে বা ভারত তেল দেবে, কিন্তু সরকারি স্তরে এখনো পর্যন্ত ভারত কিন্তু কনফার্ম করেনি যে তেল দেবে। এখন যদি তেল দেয়, যদি তেল আসে, উদ্বৃত্ত হলে তবেই তো দেবে। আপনার ঘরে যদি খাবার উদ্বৃত্ত হয় তবেই তো আপনি দেবেন। এখন সম্পর্ক যদি ভালো থাকতো তাহলে পেট কেটেও হয়তো দিতে পারতো, কিন্তু সম্পর্কটা এমন জায়গায় পৌঁছেছে সেখানে এখন আর পেট কেটে দেওয়ার ব্যাপারটা নেই। এখন তারেক রহমান তো এখন মানে ঠিকঠাক মানে ভারতের পছন্দ হচ্ছে না। তারেক রহমানের
ভাবসাব কিন্তু ঠিক নয়, যার জন্য তারেক রহমানের ভারত ভিজিট সম্পর্কে কিন্তু অদ্ভুত একটা শৈথল্য দেখা যাচ্ছে। অথচ এখানে খলিলুর রহমান 8 তারিখে সম্ভবত আসছেন জয়শঙ্করের সঙ্গে দেখা করতে। তারপরেই হয়তো ঠিক হবে যে আদৌ তারেক রহমান ভারতবর্ষে আসতে পারবেন কিনা।